আমরা অনেকেই টাকা বিনিয়োগ করার সময় একটা বড় ভুল করে ফেলি, যা আমাদের আর্থিক ভবিষ্যৎকে কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ভাবুন তো, একদিকে ক্রেডিট কার্ডে 22% সুদ বাড়ছে, আর অন্যদিকে সেই টাকা বাঁচানোর বদলে আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করছি। এটা অনেকটা স্লট মেশিনে টাকা ফেলার মতো হয়ে যায়। পুরোটাই একটা ফাঁদ। আর আজ আমরা দেখব কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায়। এই কথাটা একবার ভেবে দেখুন। একটা ফুটো বালতিতে জল ভরার চেষ্টা করা হচ্ছে। এই ফুটোগুলো কি? এগুলো হলো আমাদের উচ্চ সুদের ঋণ। যতই বিনিয়োগ করা হোক না কেন, এই ফুটোগুলো দিয়ে তো সব টাকাই বেরিয়ে যাবে। তাই বুদ্ধিমানের কাজ হলো আগে ফুটো বন্ধ করা, তারপর জল ভরা। পুরো বিষয়টা বোঝার জন্য চলুন একটা সহজ উদাহরণ ব্যবহার করি। আমাদের আর্থিক জীবনটা যদি একটা বাড়ির মতো হয়, তাহলে প্রশ্ন হলো, সেই বাড়ির ভিত্তিটা কি মজবুত, না এই চোরাবালির ওপর তৈরি করা হচ্ছে? বিনিয়োগের ক্রম যদি ভুল হয়, তাহলে ঠিক এটাই হয়, চোরাবালির ওপর বাড়ি তৈরির চেষ্টা করা হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমরা এই বাড়ি তৈরির জন্য একটা সম্পূর্ণ ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব সাধারণ ভুলগুলো কি হয়, তারপর কিভাবে একটা শক্ত ভিত্তি তৈরি করতে হয়, তারপর কিছু ফ্রি টাকা পাওয়ার উপায় জানব, ট্যাক্স বাঁচানোর কৌশল শিখব এবং সবশেষে কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিনিয়োগের দিকে এগোবো। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসা যাক সবচেয়ে বড় ভুলটার কথায়। বেশিরভাগ মানুষই খুব দ্রুত ধনী হতে চায়, আর এই লোভের বশেই নিশ্চিত লাভ, যেমন ঋণ শোধ করা, সেটাকে উপেক্ষা করে আর অনিশ্চিত স্টক মার্কেটের পেছনে ছোটে। এটাকেই আমরা বলছি স্লট মেশিন পদ্ধতি, যেখানে আসল কৌশলকে গুরুত্ব না দিয়ে শুধু ভাগ্যের উপর ভরসা করা হয়। কিছু পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, আমেরিকায় একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি ৩ জনের মধ্যে একজনের কোনো জরুরি তহবিলই নেই। মানে একটা ছোটোখাটো বিপদ, ধরুন গাড়িটা খারাপ হলো বা হঠাৎ অসুস্থতা, তাদের পুরো আর্থিক পরিকল্পনাটাই নষ্ট করে দিতে পারে। এটাই হলো একটা নড়বড়ে ভিত্তির বাস্তব চিত্র। তো এই নড়বড়ে ভিত্তিকে মজবুত করার উপায় কি? চলুন এবার সমাধান নিয়ে কথা বলি। আমাদের এই আর্থিক বাড়ির ভিত্তিটাকে শক্ত করার জন্য দুটো কংক্রিটের পিলারের মতো জিনিস দরকার, আর এই দুটো ধাপ কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। প্রথম পিলারটা হলো একটা জরুরি তহবিল। এটা শুধু কিছু জমানো টাকা নয়, এটা আসলে একটা মানসিক শান্তির বর্ম। যখন এটা জানা থাকে যে খারাপ সময়ে পাশে একটা সেফটি নেট আছে, তখন ভয়ের চোটে হুট করে ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে যায়। এটাই এর আসল শক্তি। একটা জরুরি তহবিল তৈরি করা হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এই 3টা সহজ ধাপে এগোলে কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রথমে যত দ্রুত সম্ভব প্রায় $1000 জমানোর চেষ্টা করুন। এটা ছোটোখাটো ধাক্কা সামলাতে সাহায্য করবে। এরপরের লক্ষ্য হবে অন্তত 1 মাসের জীবনযাত্রার খরচ জমানো, আর সবশেষে এটাকে বাড়িয়ে 3 থেকে 6 মাসের খরচের সমান করে তোলা। এই ধাপগুলো ধীরে ধীরে একটা শক্তিশালী নিরাপত্তা তৈরি করে দেবে। ভিত্তির দ্বিতীয় পিলার হলো উচ্চ সুদের ঋণ শোধ করা। এটাকে বলা যেতে পারে আর্থিক ক্যান্সার, কারণ এটা চুপিসারে ভেতর থেকে সব সম্পদ শেষ করে দেয়। বিশেষ করে ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের মতো ঋণগুলো খুব দ্রুত বাড়তে থাকে, আর অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই বড় কোনো বিনিয়োগের আগে এটাকে গোড়া থেকে উপড়ে ফেলাটা খুব জরুরি। এর পেছনের অঙ্কটা কিন্তু খুব সহজ। ধরুন একটা ক্রেডিট কার্ডে 22% সুদ দিতে হচ্ছে, তাহলে সেই ঋণটা শোধ করে দেয়া মানেই হলো নিজের টাকার ওপর 22% নিশ্চিত রিটার্ন পাওয়া। অন্যদিকে স্টক মার্কেট থেকে বছরে গড়ে 8% রিটার্ন আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে বলুন তো, একটা নিশ্চিত 22% লাভ ছেড়ে অনিশ্চিত 8% লাভের পেছনে ছোটাটা কি আদৌ কোনো বুদ্ধিমানের কাজ? আগে ঋণ পরিশোধ করুন, এই নিয়মের একটা বড় ব্যতিক্রম আছে। চলুন এবার সে গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে নেওয়া যাক, যখন নিয়মটা ভাঙা যেতে পারে। 100%। এই সংখ্যাটার মানে কি? এটা হলো নিয়োগকর্তার ম্যাচিং থেকে পাওয়া নিশ্চিত রিটার্ন। ভাবুন তো, যা বিনিয়োগ করা হচ্ছে কোম্পানি তার উপর প্রায় 100% লাভ দিচ্ছে। এরকম সুযোগ কিন্তু আর কোথাও পাওয়া সম্ভব নয়। এটাকে বলা হয় ফ্রি মানি, আর এটা না নেওয়াটা সত্যি একটা বড় ভুল। উদাহরণ হিসাবে এই টেবিলটা দেখুন। ধরুন $3000 জমা দেয়া হলো, আর কোম্পানি 50% ম্যাচ করে আরও $1500 যোগ করে দিল। তাহলে বিনিয়োগটা সঙ্গে সঙ্গে $4500 হয়ে গেল। কোনো ঝুঁকি ছাড়াই টাকাটা 50% বেড়ে গেল। এই কারণে উচ্চ সুদের ঋণ থাকলেও এই ম্যাচটা নেওয়া সবসময় একটা ভালো সিদ্ধান্ত। বেশ, তাহলে আমাদের বাড়ির ভিত্তি এখন মজবুত। এবার লক্ষ্য হলো কষ্ট করে আয় করা টাকা আরও দ্রুত কিভাবে বাড়ানো যায়। আর এর সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হলো ট্যাক্স বাঁচানো। আমরা এখন ট্যাক্স অপটিমাইজেশন জোনে প্রবেশ করছি, যেখানে আমরা শিখব কিভাবে আইন মেনেই নিজের টাকা বাঁচানো যায়। ট্যাক্স সুবিধাযুক্ত অ্যাকাউন্টগুলোর মধ্যে দুটো প্রধান ধরন হলো ট্র্যাডিশনাল আর রথ। মূল পার্থক্যটা হলো ট্যাক্সটা কখন দিতে হবে।
ট্র্যাডিশনাল অ্যাকাউন্টে টাকা রাখার সময় ট্যাক্স ছাড় পাওয়া যায়, কিন্তু অবসরের পর টাকা তোলার সময় ট্যাক্স দিতে হয়। আর রথ অ্যাকাউন্টে এর ঠিক উল্টোটা। এখন ট্যাক্স দিতে হয়, কিন্তু অবসরের পর সব টাকা সম্পূর্ণ করমুক্ত থাকে। বর্তমান আর ভবিষ্যতের আয়ের কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। একটা হেলথ সেভিংস অ্যাকাউন্ট বা HSA এর এই 3টে অসাধারণ কর সুবিধা এটিকে বিনিয়োগের দুনিয়ায় একটা সুইস আর্মি নাইফের মতো করে তুলেছে। মানে এটা একাই অনেক কাজ করে দেয়। এই ট্যাক্স অপটিমাইজেশন জোনেও একটা সঠিক ক্রম মেনে চলা উচিত। প্রথমে কোম্পানির ম্যাচ নেওয়ার পর টাকাটা নিজের পার্সোনাল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা IRA-তে রাখা ভালো, কারণ এখানে সাধারণত বিনিয়োগের অপশন বেশি থাকে আর ফিও কম হয়। এরপর যদি হেলথ সেভিংস অ্যাকাউন্ট বা HSA থাকে তাহলে সেখানে টাকা রাখা উচিত, আর সব শেষে আবার কোম্পানির 401k অ্যাকাউন্টে ফিরে গিয়ে সেখানে সর্বোচ্চ বিনিয়োগ করা যেতে পারে। এবার আমরা বিনিয়োগের ক্রমের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। মজার ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ এই ধাপটা দিয়েই শুরু করতে চায়, কিন্তু আসলে এটা সবার শেষে আসা উচিত। তাহলে প্রশ্ন হলো, ট্যাক্স সুবিধাযুক্ত অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ করার আগে সাধারণ ব্রোকারেজ অ্যাকাউন্টে বিনিয়োগ করা কেন উচিত নয়? কারণটা হলো ট্যাক্স ড্র্যাগ। ভাবুন, বিনিয়োগের গাড়িটা যখন এগিয়ে যাচ্ছে তখন ট্যাক্স প্রতি বছর তার গতি কমিয়ে দিচ্ছে। লভ্যাংশ আর লাভের ওপর যে কর দিতে হয় সেটাই রিটার্নকে টেনে ধরে, ঠিক যেন একটা অ্যাঙ্কারের মতো। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক 30 বছর ধরে প্রতি বছর $10,000 বিনিয়োগ করা হচ্ছে। ট্যাক্স সুবিধাযুক্ত অ্যাকাউন্টে সেটা বেড়ে প্রায় $9,44,000 হতে পারে, অথচ করযোগ্য অ্যাকাউন্টে সেটা হবে মাত্র $7 লক্ষ মতো। এই যে বিশাল পার্থক্যটা, এটাই হলো ট্যাক্স ড্র্যাগের আসল খরচ। এখান থেকেই বোঝা যায় সঠিক ক্রম মেনে চলাটা কতটা জরুরি। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ করা যাক। পরবর্তী স্লাইডে একটা সম্পূর্ণ কার্যকরী নীল নকশা দেওয়া হচ্ছে, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর এই হলো সেই সম্পূর্ণ নীল নকশা। এক নজরে দেখে নেওয়া যাক। ধাপ 1, জরুরি তহবিল তৈরি করা। ধাপ 2, উচ্চ সুদের ঋণ শোধ করা। ধাপ 3, নিয়োগকর্তার ম্যাচ নেওয়া। ধাপ 4 এবং 5, IRA, HSA এবং 401k সম্পূর্ণ করা। এবং সবশেষে ধাপ 6, করযোগ্য অ্যাকাউন্টে বিনিয়োগ করা। আর্থিক সাফল্যের জন্য এটাই সেরা পথ। এই ক্রমটা এত শক্তিশালী কারণ এটা ঝুঁকি কমিয়ে নিশ্চিত লাভকে আগে গুরুত্ব দেয়। প্রথমে নিজের নিরাপত্তাকে নিশ্চিত করা হচ্ছে, তারপর বিনামূল্যে টাকা নেওয়া হচ্ছে, এরপর ট্যাক্স কমানো হচ্ছে এবং সবশেষে উচ্চ ঝুঁকির বিনিয়োগের দিকে যাওয়া হচ্ছে। প্রতিটি ধাপ তার আগের ধাপের উপর ভিত্তি করে তৈরি, যা একটা মজবুত আর্থিক কাঠামো গড়ে তোলে। তাহলে আর্থিক নীল নকশা তো এখন প্রস্তুত। এই ক্রম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কোনটা হওয়া উচিত? জরুরি তহবিল তৈরি করা, ঋণ শোধ করা, নাকি নিয়োগকর্তার ম্যাচ নেওয়া? আজই প্রথম পদক্ষেপটা নেওয়া হোক আর আর্থিক ভবিষ্যৎকে নিজের নিয়ন্ত্রণে আনা হোক।